আইএসএল লিগ শিল্ড জেতা আমাদের হয়ে গেছে, একবার নয় দুবার জেতা হয়ে গেছে। ভারতবর্ষের আইএসএলের ইতিহাস বলুন বা ফুটবলের ইতিহাস বলুন, মোহনবাগান সর্বকালের সেরা দল, এটা নিয়ে কোনো প্রশ্নচিহ্ন আর কারুর মনে থাকাটা উচিত নয়। তো এরপর কি হবে? মোহনবাগান প্রত্যেক বছর লিগ শিল্ড জিতবে বা 1-2 বছর পেল না, তারপরের বছর আবার জিতবে, বা ভারতবর্ষে যা যা কাপ টুর্নামেন্ট হচ্ছে সবই জিতবে। এটা তো নতুন কোনো লক্ষ্য নয়, এটা গত কয়েক বছর ধরে মোহনবাগান জিতেই চলেছে। প্রথম 2 বছর আইএসএলে আসার পর মোহনবাগান কোনোভাবে কোনো ট্রফি পায়নি। প্রথমবার লিগ শিল্ডও লাস্ট মোমেন্টে হাত থেকে ছিটকে বেরিয়ে যায়। আইএসএলের কাপ ফাইনালে মুম্বাইয়ের কাছে হেরে যায়, রানার্স হয়ে যায়, সেখানেও কোনো ট্রফি পাওয়া যায়নি। তারপরের বার জুয়ান ফেরান্ডো আসে, তার আন্ডারে থার্ড হয়, সেখানেও সেইভাবে কোনো ট্রফি পাওয়া যায়নি। কিন্তু তারপর আইএসএল কাপ, তারপরের বছর, গত বছর শুরুতে ডুরান্ড কাপ, তারপর আইএসএলের লিগ শিল্ড, এবছর অলরেডি লিগ শিল্ড হয়ে গেছে, ডুরান্ড কাপের ফাইনালেও আমরা খেলেছি। তো এখন একটা প্রাথমিক টার্গেট রয়েছে, যেটা লিগ শিল্ড এবং কাপ আমরা কোনো বছর একসাথে জিতিনি। সেটা হলে একটা রেকর্ড হবে, কিন্তু সেই রেকর্ডটা হোক বা না হোক ভারতবর্ষের সেরা ক্লাব মোহনবাগানই থাকছে। আর ওই রেকর্ডটা হলেও বলবো যে আমরা আরও সেরা হয়ে গেল, এরকম ব্যাপার। কিন্তু বিষয়টা টোটালি ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তো যার ফলে আমাদেরকে টার্গেটটা এবার বাড়াতে হবে, আস্তে আস্তে এগোতে হবে। কারণ দেখুন আপনারা, যে পৃথিবীর যে ফুটবল ইতিহাস বা এশিয়ার যে ফুটবল মানচিত্র, সেখানে ভারতের খুব একটা উল্লেখযোগ্য জায়গা নেই। ফলে ভারতের ক্লাবের মধ্যে কি টুর্নামেন্ট হচ্ছে, সেখানে কে সেরা হচ্ছে, সেটা সম্পর্কে আমরা ভারতবর্ষেরও টোটাল সবাই জানে না। কয়েকটা স্টেটই ভারতবর্ষের ফুটবল নিয়ে একটু বেশি উচ্ছ্বসিত থাকে, বাকিরা তো ক্রিকেটের বাইরে কিছু ভাবতে পারে না। তো এই জায়গাটা আগেও ছিল, এখনও আছে, তো নতুন কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের ভারতীয় ফুটবলকে যদি উন্নতির দিকে যেতে হয় বা বিশ্বের মঞ্চে বলুন, এশিয়ার মঞ্চে বলুন, একটা পরিচিতি পেতে হয়, তো ভারতীয় ফুটবল টিম কবে সেই জায়গায় পৌঁছবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ ভারতীয় ফুটবল টিম পরিচালনার ক্ষেত্রে, ভারতীয় বোর্ডের ক্ষেত্রে অনেক রাজনীতির ব্যাপার আছে, সেখানে প্রচুর রাজনীতি ঢুকে গেছে। ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে ধরুন প্রেসিডেন্ট, এআইএফএফ এর যিনি প্রেসিডেন্ট আছে, তিনি একটা বক্তব্য রাখলেন বা একটা প্রস্তাব রাখলেন, যেখানে সেই প্রস্তাবটা পাস করাতে হবে, সেখানে প্রচুর বিরোধী দলের লোকজনও আছে। আর আমাদের দেশের রাজনীতিটা ভালো মন্দ বিচার করে হয় না, যে আপনি যদি অপোনেন্ট দল হন, অপোনেন্ট যদি খুব ভালো প্রস্তাব দেয়, আপনাকে তার বিরোধিতা করতেই হবে। কেউ যদি সত্যি সত্যিই ভালো কাজ করে, উন্নতি করে, তারও সমালোচনা করতে হবে, কারণ যেহেতু আপনি অপোনেন্ট রাজনীতি করেন। তো আমাদের দেশের রাজনীতিটা এইভাবে যেহেতু রয়েছে, তো ভারতীয় ফুটবলের ওই জায়গা থেকে এআইএফএফকে দিয়ে উন্নতি করাটা খুবই টাফ। আজকে এক পক্ষ বললো ভার আনতে হবে, আর এক পক্ষ বললো তার বিরোধিতা করলো। এক পক্ষ বললো বিদেশি বাড়াতে হবে, আর এক পক্ষ বললো না, ভারতীয় ফুটবল আরও খারাপ জায়গায় চলে যাবে, রসাতলে চলে যাবে। এই রকম পরস্পর বিরোধী মতামত আসতে থাকবে, আর আলটিমেটলি কিচ্ছু হবে না। এখন ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ভারতীয় রেফারিদের উন্নতি করতে হবে। ভারতীয় রেফারিদের উন্নতি করে লাভটা কী হবে, এটা আমার মাথায় ঢুকছে না। কারণ যদি পুরো সমস্ত সিস্টেমে আমরা অটোমেটিক সিস্টেম নিয়ে আসতে পারি, বা ভিএআর, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং, এই ধরনের জিনিস যদি আনতে পারি, তাহলে আর ভারতীয় রেফারিদের উন্নতি করে লাভ কী হবে, যেখানে সারা পৃথিবীতে ভার এসে গেছে। আজ নয় কাল ওটাই ভবিষ্যৎ। আর বহু বছর ধরে দেখছি তো উন্নতি তো কিছু হচ্ছে না রেফারিদের, কিন্তু রেফারিদের উন্নতির জন্য ভারতীয় ফুটবলের উন্নতিটা আটকে থাকবে। যাক, এটা নিয়ে বিশেষ বলতে চাই না, এটা নিয়ে বলতে থাকলে আর কিছু বলার শেষ হয় না, পরের পর বক্তব্য আসতে থাকে। ভারতীয় ফুটবলকে উন্নতি করতে গেলে এই মুহূর্তে একমাত্র রাস্তা হচ্ছে ক্লাব ফুটবল। কারণ ক্লাব ফুটবলে এখন টাকা ইনভেস্ট হচ্ছে, ক্লাব ফুটবল লোকে দেখছেও, তাতে কিছু টাকা উপার্জনও হচ্ছে। আর এই মুহূর্তে সমস্ত ক্লাবের মধ্যে মোহনবাগানই সেই জায়গাটা বহন করছে, বা ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার যে দায়িত্বটা, সেটা মোহনবাগান নিজের কাঁধে তুলে নিয়েছে। তো স্বাভাবিকভাবেই মোহনবাগানের পরবর্তী টার্গেট হয়ে যাচ্ছে এসিএল 2 বা এশিয়া মঞ্চে কিছু একটা করে দেখান। এবং বিষয়টা আপনারা সকলেই জানেন, মোটেই সহজ নয়, বেশ টাইম টেকিং ব্যাপার, সময় লাগবে, 1 বছর 2 বছর লাগবে। কিন্তু সেটা তখনই পসিবল, 1 বছর 2 বছর পরেও যে মোহনবাগান এশিয়া লেভেলে গিয়ে একটা কিছু করবে, সেটার জন্যও কিছু রিকোয়ারমেন্ট আছে, এবং সেই রিকোয়ারমেন্টগুলো আছে এআইএফএফ এর কাছ থেকে। আজকে এক্ষুনি দাঁড়িয়ে এসিএল 2তে যদি ভালো কিছু করতে হয়, তাহলে আমাদের মিনিমাম 8 জন বিদেশি দরকার। এবার আপনি 6 জন বিদেশিকে এআইএফএফ অ্যালাউ করছে আইএসএল এ রেজিস্টার করার জন্য। এবার 8 জন বিদেশিকে যে আপনি নিয়ে আসবেন, 2টো বিদেশি কি সারা বছর নুনোরেজের মতো প্র্যাকটিসই করে যাবে শুধু, আর কখনো কখনো এএফসির ম্যাচ থাকলে তখনই খেলবে? আর যদি পরের রাউন্ডে কোয়ালিফাই করতে না পারে, তাহলে তো ডিসেম্বর মাস পর্যন্ত হাফ সিজনই তারা পাবে।
তো এখানে যদি এআইএফএফ বিদেশির সংখ্যা রেজিস্টার করার সংখ্যা অন্তত না বাড়ায় তাহলে সেটা করাটা খুব মুশকিল হয়ে যাবে। কারণ আপনি যে দুজন এক্সট্রা বিদেশি আনছেন তারপরেও দুজন এক্সট্রা বিদেশিকে আপনি রাখতে পারবেন, কিন্তু সেই লেভেলের বিদেশি হবে না। কারণ কোনো ভালো প্লেয়ার আপনার এখানে সারা বছর প্র্যাকটিস করবে আর ম্যাচ কখই কালেভদ্রে খেলবে তার জন্য আসবে না। সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু ম্যাচের পর তার বক্তব্য বা তার চিন্তাভাবনা খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি এশিয়ার মঞ্চে এই মোহনবাগানকে নিয়ে একটা জায়গা তৈরি করতে চান, এবং সেটা তখনই সফল হবে যদি এআইএফএফ পূর্ণ সহায়তা করে। আর প্লেইং 11-এ বিদেশি বাড়ানো নিয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার। এখানে আপনাদের বক্তব্য আলাদা হতে পারে, হতেই পারে, অনেকেরই বক্তব্য আলাদা হবে আমি জানি, কিন্তু আমার পার্টিকুলারলি মনে হয় যে যদি বিদেশি বাড়ানো হয় তাহলে আমরা কম ভারতীয় প্লেয়ার পাবো ঠিকই, কিন্তু কোয়ালিটি ভারতীয় প্লেয়ার পাবো। আমার দেশে 90টা কোনো রকমে খেলতে পারা মোটামুটি স্ট্যান্ডার্ড প্লেয়ারের থেকে যদি 30টা আমি বেস্ট প্লেয়ার পাই যারা বিদেশিদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে খেলতে পারছে, সেটা আমার ধারণা ভারতীয় ফুটবলের জন্য অনেক বেশি কাজের হবে। 100 জন প্লেয়ারকে আমি আইএসএলে চান্স দিলাম ভারতীয় প্লেয়ার, তার মধ্যে 11টা প্লেয়ারই আমি পাচ্ছি না যারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে পৌঁছেছে, সেই জায়গাটা তৈরি করতে পারছি না, তাহলে আমার 90টা প্লেয়ার নিয়ে কোনো লাভ নেই। তো এই বিষয়টা নিয়ে বিশেষ কিছু বলে লাভ নেই। প্লেইং 11-এ যাই থাক না কেন রেজিস্টার করার সুযোগটা যেন একটু বাড়ানো হয়। এদিকে অনেকেই জিজ্ঞেস করেছিলেন আমাকে কমেন্টে যে এর পরের ম্যাচগুলোয় মলিনা কীরকম টিম নামাতে পারেন বা কাউকে রেস্ট দেওয়া হতে পারে কিনা। দেখুন, রেস্ট দেওয়ার সম্ভাবনা কিন্তু কমই রয়েছে। তার কারণ হচ্ছে যে আগামী দুটো ম্যাচের পর একটা বড় ব্রেক থাকবে, সেখানে প্লেয়াররা কিন্তু রেস্ট পাবে। এবার যদি মেন প্লেয়ারদের বেশি দিন রেস্ট দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই ছন্দটা হারিয়ে যাবে, এবং এরপরে যেহেতু একটা বড় ব্রেক রয়েছে তারপর এসেই আমাদের সেমিফাইনাল খেলতে হবে, তো এই ছন্দটা ধরে রাখাটা খুব জরুরি। ওখানে কিন্তু নকআউট দিয়েই শুরু হচ্ছে যে আপনি একটা দুটো ম্যাচ একটু সময় নিলেন ঠিক হওয়ার জন্য বা সেট করার জন্য, সেই সুযোগটা আপনি পাচ্ছেন না। ফলে এই উইনিং কম্বিনেশনটা ধরে রাখা এবং প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এবং টিমের ফর্মটা ততদিন ধরে রাখাটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। এই মুহূর্তে যদি আইএসএলের কাপের নকআউটটা শুরু হতো তাহলে মোহনবাগান যে সেখানে একটা দুর্ধর্ষ পারফরমেন্স করতো এটা নিয়ে কোনো সন্দেহ কারুর থাকছে না, কিন্তু যেহেতু ব্রেকটা রয়েছে তো একটু চ্যালেঞ্জিংও হতে চলেছে বিষয়টা। এখন আপনারা বলতে পারেন ব্রেক তো সব টিমই পাবে, কিন্তু সব টিম থেকে এতগুলো প্লেয়ার ইন্টারন্যাশনাল ব্রেকে বা ইন্টারন্যাশনাল খেলতে যাবে না ভারতের টিমের হয়ে। ফলে বাকি টিমগুলো তাদের প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউই রাখবে, আর আমাদের টিম থেকে ম্যাক্সিমাম প্লেয়ার যদি ন্যাশনাল খেলতে চলে যায় তখন আমাদের প্র্যাকটিসটা কারা করবে? শুধু বিদেশিদের নিয়ে তো প্রপার প্র্যাকটিস করা যায় না, ফিটনেস ট্রেনিং করা যায়, জিম সেশন করা যায়, এইগুলো করা যায়, কিন্তু আপনি প্রপার ম্যাচ প্র্যাকটিস তো করতে পারবেন না, ম্যাক্সিমাম প্লেয়ার নেই। তাহলে আপনাকে জুনিয়র প্লেয়ারদের সঙ্গে ফরেনারদের দিয়ে একটা ম্যাচ প্র্যাকটিস করাতে হবে, তাতে লাভও খুব একটা কিছু হবে না, কারণ ওই প্লেয়ারগুলো আলটিমেটলি গিয়ে আইএসএল কাপের মেন টিমে খেলবে না। ফলে কোচকেও অল্প কিছু দিনের হলেও ছুটি দিতে হবে ওই সময়টা। তো আগামী ম্যাচ দুটোকে আমাদের ধরে নিতে হবে যে এই নকআউটের জন্য দুটো প্রস্তুতি ম্যাচ রয়েছে। শুধু প্রস্তুতি ম্যাচ নয়, মুম্বাই একটা বড় চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে। ঘরের মাঠে মুম্বাইকে গিয়ে হারানোটা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে মোহনবাগানের কাছে, এবং গোয়া আমাদেরকে প্রথম লিগে হারিয়েছিল ওদের ঘরের মাঠে, সেটার বদলা নেওয়ারও ব্যাপারটাও আছে। তো এই দুটোই হচ্ছে আপাতত প্রাথমিক ফোকাস, তারপরে তো একটা স্টেপ বাই স্টেপ এর পরেরগুলো আসতে থাকছে। তবে সবশেষে একটা কথাই বলতে চাই যে ভারতের ফুটবলের যদি উন্নতি করতে হয় তাহলে মোহনবাগান কেন অন্যান্য যে ভারতীয় ফুটবল ক্লাব আছে তাদেরকে বিদেশের ক্লাবের সঙ্গে খেলতে হবে। সেটা ফ্রেন্ডলি হতে পারে, সেটা ছোটোখাটো টুর্নামেন্ট হতে পারে, যা ইচ্ছে হতে পারে, তবে বিদেশের ক্লাবগুলো বা আমাদের দেশের থেকে উন্নত একটু ফুটবলের দেশের কোনো ক্লাবের সঙ্গে আমাদেরকে খেলতে হবে, তবেই কিন্তু আলটিমেটলি আমাদের উন্নতিটা হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেটার সুযোগ হচ্ছে এই এএফসির টুর্নামেন্টগুলো, সেটা এসিএল 2 হতে পারে, চ্যালেঞ্জ লিগ হতে পারে, যাই হোক না কেন আমাদের সুযোগটা খুব কম। চ্যালেঞ্জ লিগে আমাদের ডাইরেক্ট স্লট নেই, এবং এসিএল 2তেই আমাদের যে দুটো স্লট সেই দুটোই রয়েছে। ফলে এটা ছাড়া আদার কোনো টুর্নামেন্ট ভারতীয় ক্লাব খেলতে গেল সেই সুযোগটা কমে যাচ্ছে। এই সুযোগগুলো যদি একটু বাড়ে তাহলে ভারতীয় ক্লাবগুলোর কেন তথা ভারতীয় ফুটবলেরও অনেকটা উন্নতি হবে। ভারতীয় ফুটবলে মোহনবাগান চিরকাল সেরা ছিল, আছে এবং থাকবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এশিয়ার মঞ্চেও এই সাফল্যটাকে নিয়ে যেতে হবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।